নেক্সট 96 আওয়ার্সে আমি অন্য আরেকটা দেশে যাই, দুইটা ডিফারেন্ট সিটিতে, তিনটা ডিফারেন্ট স্টেডিয়ামে, চারটা ক্রেজি ম্যাচ দেখবো। আসেন আপনাদেরকে নিয়ে যাই একটা পাগলা এক্সপিরিয়েন্সে। অলসো এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাই দিব এসআর ড্রিমাইটের বিগেস্ট গিভঅ্যাওয়ে ক্যাম্পেইন সম্পর্কে, সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। রাত বাজে 1:30, এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিতেছি। ভোর 5টায় হচ্ছে ফ্লাইট। অ্যাকচুয়ালি আমার ফ্লাইট ছিল কালকে দুপুর 12টায়, কিন্তু যে এয়ারলাইন্সে টিকিট কাটছিলাম কোন একটা টেকনিক্যাল কারণে আজকে সকালে হচ্ছে তারা টিকিট ক্যান্সেল করে দিচ্ছে, যার ফলে তড়িঘড়ি করে ভোর 5টার হচ্ছে টিকিট কাটছি, যেখানে ইভেন 4.5 ঘন্টার একটা লেওভারও আছে। কিন্তু মিলান ডার্বি যেহেতু আমরা কোনোভাবেই মিস করতে চাই না, তাই যেমনি হোক হচ্ছে যাইতে হবে। অলসো ট্রিপে এই ধরনের কাহিনী হইলে আমি আসলে তেমন একটা মন খারাপ করি না, বিশ্বাস করি এগুলো আসলে ট্রিপেরই একটা পার্ট। তাই কথা না বাড়াই আসেন উড়াল দিয়ে চলে যাই রিয়াদে। এয়ারপোর্টে ঠিক টাইমে পৌঁছানোর পরে সব প্রসেস ডান করে আমরা খাওয়া দাওয়া সেরে নেই। তখনই আমরা শুনতে পারি যে আমাদের আগের ফ্লাইটটা বাজে ওয়েদারের কারণে ডিলে হয়ে গেছে এবং আমাদের ফ্লাইটটাও 4 থেকে 5 ঘন্টা ডিলে হয়ে যাইতে পারে। তখন মাথায় দুইটা টেনশন ঘুরতেছে। এক, এই ডিলে টাইমটা তাইলে কাটামু কেমনে, আর দুই, কোনো কারণে কি আমাদের মিলান ডার্বি মিস হয়ে যায় কিনা। কিন্তু পরে আল্লাহর রহমতে ঠিক টাইমেই ফ্লাইটটা ছাড়ে এবং আমরা রওনা দিই আমাদের প্রথম স্টপেজ কুয়েতের উদ্দেশ্যে। ফ্লাইটে উঠে যখন আমি অনেক এক্সাইটেড যে কালকে মিলান ডার্বি দেখবো, তখন পাশের দুইজনের দিকে তাকায় দেখি তারা নাক ডাইকে ঘুমাইতেছে। 6 hours later. প্রায় 6 ঘন্টার মতো ফ্লাই করে যখন আমরা ফাইনালি কুয়েতে পৌঁছাই, তখন আমাদের প্রথম রিয়েলাইজেশন হচ্ছে বাইরে প্রচন্ড ঠান্ডা বাতাস। টাইম কেমন লাগতেছে? ঠান্ডা লাগতেছে না? গরম লাগতেছে? এবার আমাদের পরবর্তী ফ্লাইটের জন্য 4.5 ঘন্টা এয়ারপোর্টে বসে অপেক্ষা করতে হবে। অনেক কষ্টেই 4.5 ঘন্টা কাটানোর পরে আমরা ফাইনালি রওনা দেই পরের ফ্লাইটের উদ্দেশ্যে। আরেকটা ফ্লাইটে উঠতেছি এখন। অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছি। বেশি করতে অপেক্ষা করা লাগে নাই, বাট আরেকটা ফ্লাইট। এবারও প্লেনে ওঠার পরে গেস করেন তো বাকি দুইজন কি করছে? আবারও নাক ডাইকে ঘুমাইতেছে। পৌঁছায় গেছি আমরা রিয়াদে। চলে আসছি। ইয়েস। ওকে, হোটেলে পৌঁছাইছিলাম মনে হয় 3:30 4টার দিকে। পুরো টাইম ঘুমাইছি, এখন হচ্ছে 8টা বাজে। মাঝখানে শুধু একটু টাইমের জন্য উঠছিলাম খাওয়ার জন্য, তারপর আবার ঘুমাইছি। এখন রেডি হইতে হবে, মিলান ডার্বি দেখতে যাব, ইতালিয়ান সুপার কাপের ফাইনাল দেখতে যাব। পুরো এক্সপেরিয়েন্সটা কি রকম ছিল সেইটা হচ্ছে ভিডিওর পরের অংশে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। বাই দ্য ওয়ে, মিলান ডার্বি দেখার এক্সপেরিয়েন্স ছিল একদম 100-100। এই স্টেডিয়ামে যেহেতু আমি আগেও খেলা দেখছি, তাই সিট খুঁজে পাইতে কোনো প্রেসার হয় নাই। একই সাথে এসি মিলান যে ক্রেজি কামব্যাক দিছিল, তা পুরো এক্সপেরিয়েন্সটাকে জাস্ট নেক্সট লেভেলে নিয়ে গেছে। সুতরাং মনে হচ্ছিল যে যত প্রেসার নিছে মিলান ডার্বি দেখার জন্য পুরাটাই ওয়ার্থ ইট। বাই দ্য ওয়ে, আপনাদেরকে এসআর ড্রিমাইটের বিগেস্ট গিভঅ্যাওয়ে ক্যাম্পেইন সম্পর্কে জানাই দিই, যেখানে আপনি আইফোন 16 প্রো ম্যাক্স, ম্যাকবুক, ল্যাপটপ, গেমিং পিসি, স্মার্ট ওয়াচ সহ আর অনেক পুরস্কার জিততে পারবেন। কি করতে হবে? কিছুই করতে হবে না। আপনি যাবেন এসআর ড্রিমাইটের ভেরিফাইড ফেসবুক পেজে ফলো দিবেন, আপনি এই ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে নিজের বন্ধুদেরকে মেনশন করবেন। এসআর ড্রিমাইটের স্টুডেন্টরা কিন্তু এই গিভঅ্যাওয়েতে প্রায়োরিটি পাবে। একই সাথে এসআর ড্রিমাইটি কিন্তু প্রত্যেক সপ্তাহে ল্যাপটপ গিভঅ্যাওয়ে করছে। সুতরাং এসআর ড্রিমাইটির সাথেই থাকুন। আমরা আবার ভিডিওতে ফেরত যাই। স্টেডিয়াম থেকে বের হয়ে যখন আমরা ট্যাক্সি খুঁজতেছিলাম, তখন হঠাৎ করে দেখি স্টেডিয়ামে ফায়ারওয়ার্কস চলতেছে। বাইরের থেকে দেখে সেই জিনিসটা খুবই চমৎকার লাগতেছিল। ফাইনালি ট্যাক্সি নিয়ে আমরা হোটেলে পৌঁছে যাই এবং হোটেলে পৌঁছানোর পরে এমনই টায়ার্ড ছিলাম যে ফুটেজ আপলোড দিয়ে জাস্ট ঘুমিয়ে গেছি। এবার ডে 2, যেই দিন আমরা আল হিলাল ভার্সেস আল ইত্তিহাদের ম্যাচ দেখবো। আজকে সকাল থেকে হচ্ছে অনেকগুলা কাজ করছি। কালকে রাতের যে ভিডিও ছিল সেই ভিডিওর ভয়েস ওভার দেওয়া থেকে শুরু করে ওই ফুটেজগুলা হচ্ছে পাঠানো, ইনস্ট্রাকশন দেওয়া, নিসরা এন্ড অল, এই সব কিছু ডান করছি। খাবার দাবার খাইছি, এখন ফাইনালি বের হইতেছি। আগে একটু রিয়াদ শহর ঘুরে দেখবো, তারপর হচ্ছে ম্যাচে যাব। স্টেডিয়ামে যাওয়ার আগে প্রথমে যাই একটু শপিং করতে এবং তারপর যাই হ্যারি পটার থিমড অ্যাডভেঞ্চার পার্কে। সেইখানে যে একটা চমৎকার এক্সপিরিয়েন্স হয়। 10 মিনিট ধরে হাঁটতেছি, এখনো খুঁজে পাই নাই। খুঁজে পাইছি মনে হচ্ছে। এটা ইচ্ছা করে করছে, নাইলে তোর মতো পোলা পাই নেডিল লয়া ভাইগা যেত। 10 সেকেন্ড আমাদের রিয়াকশন দিতে বলছিল, আমরা 2 থেকে 3টা রিয়াকশন দেওয়ার পরে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। ভাই যদি অ্যাক্টিং এ আজকে আমাদের টাকা দিত, তাইলে আমরা নিজেরা উল্টে 1000 টাকা দেওয়া লাগতো। কেমন অ্যাক্টিং করছি মাহি? খুবই বাজে। আমরা তো বুঝিই নাই যে ভাই কখন স্টার্ট হবে, এটা কেমনে বুঝবো বল? সেই একটা এক্সপিরিয়েন্স করলাম। ফাহিম মনে হয় বেশি মজা পাইছে, বাট আমিও মজা পাইছি। আপনি মুভি দেখছেন? না, একটা দেখছি। আপনি কেন জানেন ডাবলিউডব্লিউ কে?
তারপর আমি রওনা হয়ে যাই স্টেডিয়ামের উদ্দেশ্যে। এবার আপনাদের সাথে একটু ফ্রাস্ট্রেশন শেয়ার করি। কিংডম এরেনাতে এন্ট্রি গেট খুঁজে পাইতে আমি যে প্যারার সম্মুখীন হয়েছি, এরকম লাস্ট আমি প্যারা খাইছিলাম যখন আমি ইউএইতে আর্জেন্টিনার খেলা দেখছিলাম। কোনো ধরনের ইনফরমেশন নাই, কোনোভাবে আমি গেট খুঁজে পাইতেছি না। 30 থেকে 40 মিনিট হাঁটার পরে যখন আমি ফাইনালি এন্ট্রি গেট খুঁজে পাইছি, তখন আমি ভাবছি যে যাক, আর কোনো টেনশন নাই, এবার জাস্ট আমি সিটে বসে যাবো। কিন্তু হঠাৎ করে দেখি যে আমার সিটের যে রো, সেটা আমি খুঁজে পাইতেছি না। প্রথমে আমি চিন্তা করতেছিলাম আমি হয়তো কোনো ধরনের ভুল করতেছি, পরে আবিষ্কার করছি এই রো পুরো স্টেডিয়ামেই নেই, অর্থাৎ যে ইনফরমেশনটা দেওয়া হয়েছিল সেই ইনফরমেশনটাই ভুল। এবং 1.5 ঘন্টা পরে আমি ফাইনালি সিটে বসছি, আমার রো না পায়ে জাস্ট র্যান্ডমলি বসে গেছি। এবং তখন আমার মাথায় জাস্ট একটা টেনশনই কাজ করতেছে যে এত যে প্যারা নিছি, খেলাটা কিরকম হয়। কিন্তু বিশ্বাস করেন, স্টেডিয়ামের ভিতরে যে অ্যাটমসফিয়ার ছিল, সেই অ্যাটমসফিয়ারটা এই 1.5 ঘন্টা আমি যেই প্যারা নিছি, সেই পুরো জিনিসটাকেই কম্পেনসেট করে দিচ্ছে। যেইভাবে সবাই নিজের টিমের জন্য চিয়ার করতেছিল, পাগলামি করতেছিল, যেইভাবে উত্তেজিত ছিল পুরো ক্রাউড, দ্যাট ওয়াজ আ টপ নচ এক্সপিরিয়েন্স। একই সাথে এই খেলাটাও হয়েছে একদম সেই পেনাল্টি শুট আউট পর্যন্ত গেছে এবং দিন শেষে আল ইত্তিহাদ এই ম্যাচটা জিতে গেছে। শেষ, ডান, আল ইত্তিহাদ জিতে গেছে। ডে 3 সকাল সকালই উড়াল দিয়ে চলে আসি রিয়াদ থেকে জেদ্দায়। জেদ্দায় ল্যান্ড করার পরে যে প্রথম জিনিসটা রিয়েলাইজ করি যে এখানে রিয়াদ থেকে কম্পারেটিভলি কম ঠান্ডা পড়ছে, এবং একই সাথে হোটেলে পৌঁছানোর পরে যেই জিনিসটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে আমাদের হোটেল থেকেই স্টেডিয়ামটা দেখা যায়। স্টেডিয়ামটা বাইরে থেকে দেখেই কিন্তু একদম সেই লাগতেছিল। হোটেলে এসে একটু খাওয়া দাওয়া করেই দেই ঘুম, এবং এক ঘুমে রাত 8টা। ম্যাচ শুরু হইতে আর 1.5 ঘন্টার মতো বাকি আছে। আসেন স্টেডিয়ামের উদ্দেশ্যে আমরা রওনা হই। বার্সেলোনার খেলাটা আমরা যেখানে বসে দেখছি সেটা মাঠ থেকে খুবই কাছাকাছি ছিল। আরেকটা চমৎকার ব্যাপার হচ্ছে লামিন ইয়ামাল প্রত্যেকবার বল পাইলে পুরা স্টেডিয়াম দাঁড়ায় যাচ্ছিল, এবং এই পুরা জিনিসটা উইটনেস করা খুবই চমৎকার একটা ব্যাপার ছিল। আমাদের সাথে ওই দিন বসে খেলা দেখতেছিল আজিম ভাই, যে কিনা একজন ক্রেজি বার্সেলোনা সাপোর্টার। সে বার্সেলোনাকে সামনাসামনি খেলতে দেখে যেরকম ইমোশনাল হচ্ছিল, সেটা দেখে আমার মাথায় একটা জিনিসই ঘুরতেছিল, কালকে যখন আমি রিয়াল মাদ্রিদের খেলা দেখবো আমার অবস্থাটা কি হবে। বার্সেলোনা ম্যাচটা খুবই কনভিন্সিংলি জিতে। ম্যাচ শেষ হওয়ার পরে তাদের ফ্যানদের উল্লাস দেখে আমরা ফাইনালি রওনা দেই হোটেলের উদ্দেশ্যে। ভিডিওর পরের অংশে যাওয়ার আগে আপনাদেরকে কেরিয়ার ডেভেলপমেন্ট রিলেটেড একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন জানিয়ে দিই। এসআর ড্রিম শুরু করতে যাচ্ছে 12 দিন ব্যাপী একটা ফ্রি স্কিল ডেভেলপমেন্ট সেমিনার, যেখানে আপনি এআই, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনিং রিলেটেড সব টপ নচ স্কিল শিখতে পারবেন, যা আপনার ক্যারিয়ারকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। আপনি যদি এই সেমিনারটা জয়েন করেন তাহলেও আপনি আইফোন, ম্যাকবুক, ল্যাপটপ সহ আরো অনেক পুরস্কার জিততে পারবেন। একই সাথে এসআর ড্রিম শুরু করেছে স্কিল টু এমপ্লয়মেন্ট ক্যাম্পেইন 5, যেখানে আপনি এসআর ড্রিম 6টা কোর্স একদম ফ্রিতে করতে পারবেন। সুতরাং এসআর ড্রিম সাথেই থাকুন। আমরা ভিডিওর পরের অংশে যাই। রাত বাজে 4টা, ম্যাচ শেষ হয়েছিল মনে হয় 12টা, 12:30টার দিকে। হোটেলে আসতে আসতে 1-1:30টার মতো বাজছে। এরপর থেকেই আমি ভিডিও ফুটেজগুলো আপলোড দেওয়ার চেষ্টা করতেছি, আর পারতেছি না। যে কোনো ম্যাচ এক্সপিরিয়েন্স ভিডিও বানানোর সবচেয়ে ডিফিকাল্ট ব্যাপার এইটাই যে ম্যাচ এক্সপিরিয়েন্স ভিডিও পাবলিশ করতে হয় খুব দ্রুত, ওই ম্যাচটার হাইপ থাকতে থাকতে। সো একদিনের ভিতরে যখন আমি বাইরে আসি, আমার এডিটারে বাংলাদেশে ফুটেজগুলো সব পাঠানো, এবং তারপর যদি নেট উল্টাপাল্টা করে অনেক ক্রাইসিস হয়ে যায়। যেমন 2-2.5 ঘন্টা ধরে এখন পারতেছি না। ভয়েস ওভার দেওয়া এখনো বাকি আছে, এই ফুটেজগুলো পাঠানো এখনো বাকি আছে। 4টা বাজে, আমি কখন ঘুমামু কিছুই জানি না। ডে 4, যেদিন আমি রিয়াল মাদ্রিদের খেলা সামনাসামনি প্রথমবারের মতো উইটনেস করব। হোটেলে থাকতে থাকতে বিশাল বোর্ড হয়ে গেছি আমরা, এই জন্য আমরা বাইরে ঘুরতে বাইরে হয়েছি, এবং একই সাথে আমরা দুপুরের খাবার দাবার খাবো। সকাল থেকে প্রচুর টেনশন মাথায় ঘুরপাক খাইতে থাকে। টেনশন নাম্বার 1, রিয়াল মাদ্রিদকে সামনাসামনি খেলতে দেখলে আমি যেরকম ওভারওয়েলমিং একটা এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে যাব, তারপর আমি আদতে শুট ঠিক মতো করতে পারবো কিনা। এবং আমি যেহেতু আজকে 70,000 টাকার একটা গোল টিকেটে খেলা দেখতেছি, আমার সাথে অন্য কেউ নাই, সুতরাং কারো হাতে ক্যামেরা দিয়ে আমি বলতে পারবো না যে ভাই তুই শুট কর, আমি ফাঁকে দিয়ে একটু ইমোশনাল হয়ে খেলা দেখি আর নল, এটা করতে পারবো না। সো আমারই শুট করতে হবে, একই সাথে আমার এই ওভারওয়েলমিং এক্সপিরিয়েন্সের ভিতর দিয়েও যাইতে হবে। টেনশন নাম্বার 2, যদি কোনো কারণে রিয়াল মাদ্রিদ আজকে হাইরে যায় তাহলে আমি জাস্ট শেষ, কেননা আমার রেকর্ড এমনিতেই খারাপ। বাংলাদেশের খেলা দেখতে গেছিলাম, পরে কি হয়েছিল এটা সম্পর্কে আপনারা সবাই জানেন। সুতরাং সকাল থেকে বুক একদম ধরফর করতেছে যে 70,000 টাকার টিকেটে রিয়াল মাদ্রিদ যদি হাইরে যায় তাইলে আমি জাস্ট ডেড। টেনশন নাম্বার 2 যেটা ছিল সেটা হয় নাই, মাদ্রিদ হারে নাই, এবং অ্যাম্বুলেন্স দিয়ে আমার হোটেলে ফেরত আনা লাগে নাই। আমি মোটামুটি আল্লাহর রহমতে হাইটে এবং খুশি মনেই হোটেলে ফেরত আসতে পারছি। বাট টেনশন নাম্বার 1 যেটা আমার ছিল, যে ওভারওয়েলমিং এক্সপিরিয়েন্সের চোটে আমি আসলে ঠিকমতো শুট করতে পারবো না, সেই জিনিসটা আসলেই ঘটছে। আপনি যদি মাদ্রিদের ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন অনেক কিছুই আমি এক্সপ্লেইন করতে পারি নাই। যেমন 70,000 টাকার এক্সপিরিয়েন্স আমি কোন কোন জিনিসগুলো পাইছি সেগুলাই আপনাদের সাথে ঠিকমতো শেয়ার করতে পারি নাই। কারণ মাদ্রিদকে যখন আমি সামনাসামনি খেলতে দেখছি, যখন আমি দেখছি আমি যেখানে বসে আছি সেখানেই পাশে রবার্টো কার্লোস
কার্লোস বসে আছে, যখন ফার্স্ট হাফে মাদ্রিদ স্কোর পর্যন্ত করে নাই, তখন এমনই টেনশনে ছিলাম যে ভিডিও মেকিং এর যে গ্রামার আছে সবকিছু ভুলে আমি বসেছিলাম। বাট নো রিগ্রেটস, নেক্সট টাইম ইনশাআল্লাহ আরো বেটার ভিডিও বানাবো। ওকে, সো দ্যাট ওয়াজ মাই এক্সপিরিয়েন্স 96 ঘন্টায় 4টা ক্রেজি ম্যাচ দেখার। বাই দ্য ওয়ে, এই 4টা ম্যাচের বাইরেও আমি আরেকটা ম্যাচও দেখছিলাম, সেটার কথা বাদ দেই, সেটার কথা আপনারাও ভুলে যান, আমিও ভুলে যাই, সেই জিনিসটাই বেটার। কিন্তু আমার এই 96 ঘন্টায় 4টা ক্রেজি ম্যাচ দেখার এক্সপিরিয়েন্স আপনাদের কাছে কেমন লাগছে সেইটা আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাইতে পারেন। এই টাইপের ক্রেজিনেস আমাদের আরো করা উচিত কিনা সেটাও আমাদেরকে কমেন্ট সেকশনে জানাইতে পারেন। নেক্সট আমাদের কোন দেশে যাওয়া উচিত, সেই দেশে গেলে কোন কোন ক্লাবের খেলা দেখা উচিত সেটা কমেন্ট সেকশনে জানাইতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিন। ধন্যবাদ।